শাহেনশাহর জয় হোক। আপনি আমাকে ডেকেছিলেন শাহেনশাহ? তুমি কি রাজা ভারমলের পুত্রদের মুক্ত করে দিয়েছো? এখনো করিনি শাহেনশাহ, কারণ আমি ভেবেছিলাম যে তুমি এখনো কেন আমার আজ্ঞা পালন করনি? তুমি ভালো করেই জানো যে রাজা ভারমলকে আমি কথা দিয়েছি। তুমি কি চাও রাজা ভারমলের কাছে আমি অপমানিত হই? তুমি এদিক ওদিক কি দেখছো? আমি যা আজ্ঞা দিয়েছি তা যেন পালন করা হয়। সোমবারে ওই তিনজনকে আমার সামনে যেন হাজির করা হয়। ক্ষমা করে দেবেন হুজুর, আপনার আদেশ আমি পালন করব। ক্ষমা করবেন রানীমা, ভানপুরের মহারানী স্বর্গীয় সূর্যভানের মা এসেছেন। সূর্যভানের মা এখানে? ক্ষমা করবেন আমাকে। এই লাঠি দুটো দেখতে পাচ্ছেন? এই দুটো লাঠির মধ্যে যদি গলা চিপে দেওয়া হয় তাহলে তৎক্ষণাৎ মৃত্যু হবে। আমি ঠিক বুঝলাম না। যে রাজা ভারমালের বিরুদ্ধে আছেন তার কোনো অধিকার নেই যে সে আমের নরেশকে দোষারোপ করতে পারে, তাকে ঠিক ভুল শেখাতে পারে। কিন্তু আমার আছে, কারণ আমি আমার ছেলেকে আমেরের জন্য হারিয়েছি। আমার সূর্যভান। আপনি জানেন, যখন আমার কাছে আমার ছেলের শুধু মাথাটা পাঠানো হয়েছিল তখন আমি কাঁদিনি, বরং আমার ছেলের জন্য গর্বে বুক ভরে উঠেছিল। তার কারণ ওই ছেলেকে আমি জন্ম দিয়েছিলাম, আমি। আর আপনি কেমন মা? আপনি নিজের মেয়েকে মোগলদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কি অসম্মানী না করলো, তাও সবার সামনে। আমের আক্রমণ করলাম আমি, দখল করলাম আমি, তিনজন রাজপুত্রকে বন্দী করলাম যাতে ভারমাল শাহেনশাহর বিরুদ্ধে দাঁড়াতে না পারে। আর এত কিছুর পরে প্রতিদানে এই পেলাম। আসসালামু আলাইকুম। বক্সিবানু, তুমি এখানে? মেবারের রাস্তা দিয়ে আজমির যাচ্ছিলেন মহামাঙ্গা, আমাদের সঙ্গে নিয়ে এসেছেন। হুজুরের ক্লান্তি দূর করতে হবে, একটা পাত্রে গরম জল নুন দিয়ে নিয়ে এসো। খুব ভালো। দাদা দিচ্ছেন আঘাত, আর বোন সেই কাটা খায় নুনে ছিটে দিচ্ছে। দাদা আপনাকে কিছু বলেছেন? বলেননি, অপমান করেছেন আমাকে, সেটাও সবার সামনে। তোমার দাদা এটাও ভুলে গেছেন যে সুবেদার হওয়ার পাশাপাশি আমি ওনার ভগ্নিপতি। যাদের সাথে কোনো সম্পর্কই হয়নি তাদের জন্য এমন একজনকে অপমান করছেন যে ওনার নিকটাত্মীয়। ওনার সঙ্গে আমি কথা বলি। ব্যাস, এখন এইটাই বাকি ছিল, একজন নারীর সাহায্য নেওয়া। কাপুরুষ নয় শরীফুদ্দিন। আসসালামু আলাইকুম সুবেদার সাহেব। আমি আসলে জানতে চাইছিলাম যে আপনি যোধার দাদাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন, কিন্তু ওই তিন দাদারা কি জানেন যে তাদের আদুরে বোন শাহেনশাহর সঙ্গে নিকাহ করতে চলেছে? আমাকে জিজ্ঞেস করছেন কেন? ওর দাদাকে গিয়ে জিজ্ঞেস করুন। উনি ছাড়া এই সাম্রাজ্যের ব্যাপারে ভাববার অধিকার কারই বা আছে? সুবেদার সাহেব, আমার কথাটা তো শুনুন। ওঠো ময়নাবতী, আমি বলছি তুমি ওঠো। ওঠো ওঠো ময়নাবতী, অতিথিরা আসতে শুরু করে দিয়েছে। তোমার মেয়ের বিয়ে। আপনি একে বিয়ে বলছেন? আপনি কি চান? আমি এখন সাজগোজ করব, আনন্দ করব, সবাইকে ডেকে মিষ্টি খাওয়াবো? না মা, না, আমি কিছুতেই পারবো না। এই বিয়ে আমার কাছে আনন্দের নয়, এই বিয়ে আমার কাছে শোকের। আমি মেনে নিতে পারছি না। আপনি জানেন ওই রাজা মহারাজারা সব
আমাদের অভিনন্দন জানাতে নয়, অপমান করতে এসেছিলেন। ওনারা এইটাই বলে গেছেন যে আমরা আমাদের মেয়ের বিয়ে দিচ্ছি না, মেয়েকে বিক্রি করছি। এই প্রথমবার রাজপুতরা শত্রুদের সামনে মাথা নত করলো। না ময়নাবতী, কে বলেছে তোমাকে শত্রুদের কাছে আমাদের মাথা নত হয়েছে? এখন তো তোমার গর্ববোধ হওয়া উচিত ময়নাবতী। আমেরের প্রজাদের সম্মান বাঁচানোর জন্য আমার ছেলে যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারে ঠিক। হ্যাঁ, কি করে মা? জালাল আমাদের শত্রু। জালাল আমাদের শত্রু ছিল, আমেরকে দখল করতে চেয়েছিল। কিন্তু ময়নাবতী, আমাদের চারপাশে রাজাদের দেখো, সবার চোখে আমেরকে দখল করার জন্য স্বপ্ন ছিল। জালালকে আমরা নির্দয় ভাবতাম। ও যদি তাই হতো তাহলে সুসম্পর্কের জন্য হাত বাড়িয়ে দিত না, সাজিয়ে গুছিয়ে এত উপহার পাঠাতো না, আমাদের সন্তানদের শিরচ্ছেদ করে পাঠাতো না। যদি এটা সত্য হয় যে যোধা এক শত্রু শিবিরে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু সত্য যে যোধা শাহেনশার মালিকা হতে যাচ্ছে। তোমার তো এটা ভেবে গর্ব হওয়া উচিত, চোখে জল নয়, অহংকার হওয়া উচিত। সবাইকে দেখিয়ে দাও যে তুমি হিন্দুস্তানের ভবিষ্যতের শাহেনশার হবু মালিকার মা। কে? কে আপনি? আমি যোধা। সুজামল। আপনি আপনি এখানে কোন সাহসে এসেছেন? এত বড় বিশ্বাসঘাতকতা করে কি করতে এসেছেন আপনি? আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি, আমি শুধু যুদ্ধ করেছি আমেরের সিংহাসনের জন্য, সেই সিংহাসনের জন্য যা আমার পিতার মৃত্যুর পরে আমার অধিকার ছিল। সেই সমস্ত বীরেদের রক্তের উপরেও অধিকার ছিল, তাই আপনি চুপ করেছিলেন? নাকি রাজা সূর্যভানের প্রাণের উপর অধিকার ছিল, তাই চুপ করে শিরচ্ছেদ হতে দেখলেন? রাজা সূর্যভানের সাথে যা হয়েছে তাতে আমিও কষ্ট পেয়েছি, সেই জন্যই তো মুঘলদের সঙ্গ ছেড়ে চলে এসেছি। কোনো বিশ্বাসঘাতককে আমি বিশ্বাস করি না। বিশ্বাসঘাতক আমি নই, তোমার পিতা বিশ্বাসঘাতক। আর এখন যেটা উনি করতে যাচ্ছেন। কুমার সুজামল, আপনার মুখ থেকে পিতার বিরুদ্ধে একটা কথাও শুনতে চাই না। যে সত্যি অন্যায় করছে তার বিরুদ্ধে তুমি কিছুই শুনতে চাও না। প্রথমে উনি আমার সাথে ছলনা করেন, আমেরের সাথে ছলনা করেন, আর এখন তোমার সাথেও। আমি বললাম তো, আমি কিচ্ছু শুনতে চাই না। কিন্তু আমি যা শুনেছি তারপর তোমার সাথে দেখা না করে আমি পারলাম না। তোমার পিতা তোমার বিবাহ স্থির করেছেন যোধা। যে জালালউদ্দিন মোহাম্মদের উপর তুমি প্রতিশোধ নিতে চেয়েছিলে তা সেই প্রতিশোধ নেওয়ার জন্যেই আমি পিতার সিদ্ধান্তে সহমত জানিয়েছি। যা কিছু হচ্ছে আমার ইচ্ছা মতোই হচ্ছে। এবার আপনি এখান থেকে চলে যান। রাজা সূর্যভান তো আর নেই, কিন্তু যোধা এখনো বেঁচে আছে। আমি আমের আর আমার বাকি দাদাদের জন্য সবকিছু করতে রাজি। যোধা, তুমি ঠিক আছো?
সুজামল ধরো ওকে। যোধা একবার যাও আর গিয়ে জিজ্ঞেস করো রাজা ভারমলকে নিজের সিংহাসন বাঁচাতে উনি কার সাথে হাত মিলিয়ে এসেছেন। দাদা, সুজামল দাদা কি বলছিল? যোধা, সুজামল এসেছে, নিশ্চয়ই ও কোনো সৈন্যের সঙ্গে। দাদা, আগে তুমি আমায় বলো কি বলতে চাইছিল দাদা? যোধা, সুজামল একজন রাজদ্রোহী, আর তুমি ওর কথায় বিশ্বাস করছো? দিন এগিয়ে আসছে, আপনি যোধাকে জানিয়ে দিচ্ছেন না কেন যে ওর বিয়ে কোনো রাজকুমারের সাথে নয়, জালালের সাথে হচ্ছে? শুভ মুহূর্ত দেখে আমি নিজেই গিয়ে ওকে বলে দেবো ময়নাবতী। দেরি হওয়ার আগে আপনি ওকে জানিয়ে দিন, না হলে মহারাজ। এসো যোধা, এসো। আমরা তোমার গয়নাগাটি নিয়ে কথা বলছিলাম। ভগবান দাস, তোমার হাতে কি হয়েছে? সুজামল এসেছিল, ওর তরোয়ালে আঘাত লেগেছে। ও এখানে কেন এসেছে, কিভাবে? গুপ্ত পথে এসেছিল, ঘরের শত্রু বিভীষণ। কিন্তু ও এখানে এসেছিল কেন? আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন পিতা, কিন্তু আমি ওনাকে বলে দিয়েছি ভবিষ্যতে আমি ওনার সঙ্গে দেখা করতে চাই না। আপনি ঠিক বলেছেন, দাদা আর আগের মতন নেই। আপনার বিষয়ে কি সমস্ত যেন কথা বলছিলেন, বলছিলেন যে আপনাকে জিজ্ঞেস করতে যে আপনি কার সঙ্গে হাত মিলিয়েছেন। কিন্তু আমি ওনার কথা শুনিনি। প্রণাম নেবেন মহারাজ, বার্তা এসেছে। কি লেখা আছে ভারমাল? মা, বিবাহ সম্বন্ধে লেখা রয়েছে। ওনারা কালকেই সাম্বারে পৌঁছচ্ছেন, আর চাইছেন যে বিবাহ ওখানেই হোক। ভগবান দাস, আমরা দ্রুত সাম্বারের উদ্দেশ্যে রওনা হব। সাম্বারে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করো, সৈনিক, সঙ্গীতকার আর সাজানোর লোকেদের খবর দাও। ঠিক আছে পিতা। আমি বুঝতে পেরেছি মা, আমেরে আজই আমার শেষ রাত। তুমি চিন্তা করো না, আমি প্রস্তুত। সমস্ত ব্যবস্থা যেন ঠিকঠাক থাকে। আমি মানছি যে রাজারা যোধা আর শাহেনশার নিকাহের জন্য প্রস্তুত, কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে রাজারা আমাদের চরম শত্রু, আর শত্রুদের কখনোই ভরসা করতে নেই। যত বীর যোদ্ধা আছে আমাদের শাহেনশার সঙ্গে পাঠানোর ব্যবস্থা করা হোক, আর একটা সৈন্যদলও প্রস্তুত করা হোক। আর আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই শাহেনশাকে আমার আদাব জানাই। আমার কত খেয়াল রাখেন আপনি।
আরো অনেকে আছে জালাল, যারা তোমাকে নিয়ে চিন্তা করে, কিন্তু মনে হয় তুমি ওদেরকে ভুলে গেছো। মানে? সাম্বারে তুমি নিকাহ করতে যাচ্ছ, আর আগ্রাতে আপনার আম্মি মালিকায় আলম আর আপনার বেগম রোকাইয়াকে এ বিষয়ে আপনি কিচ্ছু জানাননি। তার কি কোনো প্রয়োজন আছে বড় আমি? আমি তো শুধু আরেকটা নিকাহ করছি। নিকাহের পর আমি যখন আগ্রা পৌঁছবো তখন সবাই এমনিতেই জানতে পারবে। আমিও দেখতে চাই যে হারেমে একজন রাজপুতানীকে দেখে মোগল বেগমদের প্রতিক্রিয়া কি হয়। এনাকে সবসময় তোমার সঙ্গে রেখো যোধা। নাও। যোধা, চৌকাঠ পেরিও না। ছোট থেকে আজ পর্যন্ত মা আর পিতার বহুবার বারণ করা সত্ত্বেও এই চৌকাঠ আমি কতবার পেরিয়েছি, কিন্তু আজ এই চৌকাঠ পেরিয়ে যেতে কত কষ্ট হচ্ছে। হে মা ভবানী, আপনার আশীর্বাদ
আমার আমেরের ওপর, এই মাটির ওপর আর আমার পরিবারের ওপর যেন সর্বদাই বজায় থাকে।